নিয়মিত শরীরের যত্ন করছেন, মনের যত্ন করছেন, বন্ধু বান্ধবের সাথে হইচই করে বেশ কাটাচ্ছেন, কিন্তু তবুও ভিতরে একটা ফাঁকা লাগছে। স্পিরিচুয়াল কেয়ারের প্র্যাকটিস হচ্ছে কি? একটু দেখে নেবো সেটা। স্পিরিচুয়াল কেয়ার প্র্যাকটিস মানে কিন্তু ধর্ম নিয়ে কোনো রকম আলোচনা বা উন্মাদনা নয়। আজকে আমরা মাত্র 10 মিনিট রোজ সময় ব্যয় করে কিভাবে স্পিরিচুয়াল কেয়ার প্র্যাকটিস করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আগের ভিডিওতে অলরেডি জেনে গেছেন যে সমিতার গল্প শুনেছেন, কেন তার ওরকম ফাঁকা লাগে, কেন আজকের জন্য স্পিরিচুয়াল কেয়ারের প্র্যাকটিসটা দরকার, সেগুলো সবটাই আপনারা জানেন। অলরেডি এটা নিয়ে ভেবেছেন, হ্যাঁ, দু একজন সেটাও বলেছেন যে হ্যাঁ ভাবছি বা এইভাবে ভাবিনি। অ্যাকচুয়ালি সেলফ কেয়ার সিরিজের পার্ট হিসাবে আমরা এটা বলছি, একজন সেলফ মানে যে নিজের যদি সর্বাঙ্গীন বিকাশ চাই আমরা, তাহলে সব এরিয়াতেই কিন্তু তার একটা প্র্যাকটিস করার দরকার আছে। কিছু কিছু করে হলেও সময় কিন্তু সবগুলোতে দেওয়ার দরকার আছে, তবেই কিন্তু একটা মানে সর্বাঙ্গীন বিকাশ হওয়া সম্ভব, তাছাড়া কিন্তু হবে না। তাহলে চলুন আজকে যে বিষয়টা বলছি যে আমরা 10 মিনিট সময় রোজ ব্যয় করব এই বিষয়ে। তাহলে প্রথমেই হচ্ছে যে আমি একটা নেমোনিক বলছি মনে রাখার জন্য যে কিভাবে স্পিরিচুয়াল কেয়ার প্র্যাকটিস করতে পারি। তো নেমোনিকটা হচ্ছে স্পিরিট। স্পিরিট আপনারা সবাই জানেন, বানান হচ্ছে SPIRIT। হ্যাঁ, তাহলে স্পিরিট। এবারে এই স্পিরিটের এস কি হচ্ছে? প্রথমেই এস হচ্ছে স্টপ, মানে থামা। আমরা এত ব্যস্ততার মধ্যে কাটাই, সব সময়ের জন্য আজকে আমরা একটুও চুপচাপ বসে থাকতে পারি না। একটু ভেবে দেখুন, একদম পুরো কিচ্ছু করব না, কোনো মোবাইল হাতে নিয়ে বসবো না, টিভি দেখবো না, কোনো কাজ করব না, কিচ্ছু করব না, এইরকম ভাবে একটু থেমে যাওয়া, চুপচাপ বসে থাকা। বললাম তো এটা এত সহজ নয়, করে দেখুন। মাত্র 10 সেকেন্ড বসলেই না কেমন লাগতে লাগবে। যারা প্র্যাকটিস করেন তারা পারবেন, তাদের কথা আলাদা, কিন্তু বাকিদের কথা যে একটু সময় আমরা পারি না। শুরু করুন 10 মিনিট দিয়ে, মাথায় চাপ, 10 সেকেন্ড দিয়ে মাথায় চাপ নেবেন না, ধীরে ধীরে হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে স্টপ, তারপরে হচ্ছে পি। পিতে কি হচ্ছে? প্রেজেন্স। প্রেজেন্স হচ্ছে বি প্রেজেন্ট, এই মুহূর্তে যে রয়েছি আমার প্রেজেন্ট সিচুয়েশনে। আমাদের এখন ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেরই কি হয়েছে? একটা ওভার থিঙ্কিং টেন্ডেন্সি তৈরি হয়েছে। বেশিরভাগ সময় থাকছে হয় পাস্টে, না হলে ফিউচারে, একেবারে পেন্ডুলামের মতন পুরো দুলছে। মাঝখানে যে প্রেজেন্ট সময়, সেটা না কোথাও হারিয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষজনই কিন্তু এইটার মধ্যে আটকে আছেন, একটু লক্ষ্য করে দেখুন। তাহলে তাদেরকে বলবো, এবং প্রত্যেকের জন্য বলবো, কারণ স্পিরিচুয়াল কেয়ার প্র্যাকটিস তো প্রত্যেকের দরকার। তাহলে প্রত্যেকের জন্যই বলবো যে আমরা একটু সময় প্রেজেন্ট মোমেন্টে থাকবো। প্রেজেন্ট মোমেন্টে থাকবো মানে প্রথমে লক্ষ্য করব আমার শ্বাস প্রশ্বাস। এটাই তো একমাত্র জিনিস যেটা থেকে আমি বেঁচে আছি মনে হচ্ছে। একটু ভেবে দেখুন, এই শ্বাস প্রশ্বাসটাই কিন্তু আমার শরীরের ভিতরের সাথে বাইরের কানেকশনটা তৈরি করে, আর কিন্তু কিছু না। তাহলে এই যে আমাকে বাঁচিয়ে রাখছে বিষয়টা, আমি সেটার দিকে একটু ফোকাস করব, একটু সময় সেটা ফোকাস করব। আমার চারপাশে যে সেন্স অর্গান গুলো আছে, যেটা দিয়ে আমরা দেখছি, শুনছি, টাচ করছি, গন্ধ পাচ্ছি, এই যে জিনিসগুলো, আমরা একটু চেষ্টা করব কোনো রকম জাজমেন্ট না করে চারিদিকটায় কি আছে সেটা দেখতে। আমরা একটু চারপাশটা দেখবো, শুনবো, কতগুলো আওয়াজ শুনতে পেলাম। ইভেন যদি আমরা একটা খাবার নিয়ে বসি, সেই খাবারটাকে নিয়েও কিন্তু আমরা একটু প্রেজেন্ট মোমেন্টে মাইন্ডফুলি খাবারটা দেখতে পারি, যে খাবারের রং কিরকম, খাবারগুলো কত হাত ঘুরে আমার কাছে এসেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা ফোকাস করতে পারি প্রেজেন্ট সিচুয়েশনে। সেটা করলেও কিন্তু আমাদের ভিতরটা শান্ত হবে। আমরা তো তৈরি করছি নিজের সাথে সংযোগ, তাই তো? তা সেই জন্য এই প্র্যাকটিস গুলোর হাত ধরেই কিন্তু সেটা সম্ভব হয়। এরপরে হচ্ছে আই। আইতে কি বলবো? সেটা ইনার চেক। এই ইনার চেক করার অর্থ কি? যে আমার ভিতরে কি ধরনের থটস কাজ করে, কি ধরনের বিলিফ সিস্টেম নিয়ে আমি বড় হয়েছি, কারণ সোসাইটি থেকে তো আমরা লার্ন করি, সবই শিখে শিখে বড় হই। আজকেই হাসপাতালে একজন এসে বলছিলেন, মাঝবয়সী ভদ্রমহিলা, ভীষণ সুন্দর সাজগোজ করা, সোনার গয়না পরা, সাজগোজ করা, পরিপাটি একেবারে। হ্যাঁ, উনি এসে বলছেন, এবং তার সাথে তার মেয়ে এসছে সেকেন্ড ইয়ারে পড়ে। তো উনি বলছেন যে গায়ে হাত পায়ে ব্যথা, মাঝে মাঝে উনি ফিট হয়ে যান, সেন্সলেস হয়ে যান আর কি, এইরকম একটা অবস্থা নিয়ে এসেছেন। দেখিয়ে টেখিয়ে তারপরে কাউন্সিলিং সেশনে এসছে।
তো ওনার সাথে যখন কথা বললাম, তো উনি বলছেন যে হাজবেন্ড ওনাকে কোনো রকম কিছু একটু হলেও গন্ডগোল হয় প্রচন্ড, একেবারে রান্না ছুঁড়ে ফেলে দেন এবং মারধরও করেন এইরকম। তো তাতে ওনাকে যখন জিজ্ঞাসা করলাম, আপনি মারধর করে আপনি সেটাকে কিছু বলছেন না বা কিছু, মানে ওনার মধ্যে বিলিফ সিস্টেম হচ্ছে হাজবেন্ড তো মারতেই পারেন। তাহলে বুঝতে পারছেন যে আমরা কি ধরনের বিলিফ সিস্টেম নিয়ে আমরা চলি, আমরা ছোট থেকে কিভাবে শিখি এবং আমরা সেটাকেই লালন করি। এবং এই যে আমার মাথায় এই ধরনের বিলিফ সিস্টেম রয়েছে, তাহলে আমি যখন আমার মেয়েকে মানুষ করছি সে কিরকম হবে? হয় এটাই মানবে, আর না হলে এর পুরো বিপরীতে চলে যাবে, যেখানে যে সে কিন্তু এই ধরনের ব্যবহারটা করতে থাকবে। এগুলো ভাবতে হবে। একটু কষ্ট করে ভাবুন, সবাই ভাববেন না, যারা শুনছেন আজকে তারা একটু ভাবুন যে বিষয়গুলো কতটা গভীরের বিষয়, এবং সেটা যদি আমরা উপরে যে কিছু ঘটনার আর সমাধান করতে চাই বা মিটমাট করে দিতে চাই, সেটা এত সহজ নয়। এটা আমরা শুধুমাত্র বিরোধিতা করি, আমাদের ভিতর ভিতর ঘরগুলোকে চিনতে চেষ্টা করতে হবে। তাহলে সেই ইনার চেক মানে হচ্ছে যে আমার বিলিফ সিস্টেমটাকে চেক করা, আমার থটস গুলোকে জানা, আমার কোথায় কোথায় ইনসিকিউরিটি আছে, কোথায় কোথায় আমার কন্ট্রোলের নিড আছে, আমি অন্যের উপরে ভীষণভাবে কন্ট্রোল করছি। হ্যাঁ, এই জায়গাগুলোকে আমরা যত বেশি চিনবো তত বেশি কিন্তু নিজের সাথে সংযোগটা তৈরি হবে। এরপরে কি হচ্ছে, এসপিআই হয়ে গেল, এরপরে হচ্ছে আরে হচ্ছে রিলেশনশিপ। কারণ আমরা তো সোশ্যাল বিং, আমরা তো কখনোই রিলেশনশিপ ছাড়া বাঁচতে পারি না, আমাদের সব সময় দরকার কাউকে না কাউকে। কারণ মানুষ কখনো নিজেরটা নিজে জোগাড় করে নিতে পারে না, সব সময় পরনির্ভরশীল, একেবারে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত আমরা সবকিছুই কিন্তু নির্ভর করে আছি অন্যের উপরে। তাহলে সেই যে সোশ্যাল বিং, তাহলে আমাদের রিলেশনশিপ গুলো আমরা যেহেতু সেলফ কেয়ার সিরিজের পার্ট হিসেবে বলছি, তাহলে বলবো যে আমার কাছে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো খুব ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আমরা সেই সম্পর্কগুলোর সাথে কিন্তু জুড়ে থাকবো এবং যত্ন করার চেষ্টা করব যে আমরা কি হবে পরস্পরের প্রতি সম্পর্কটা আমার ভালো হবে। কারণ সম্পর্কের উপরে নির্ভর করবে কিন্তু আমার ওয়েলবিং, আমার ভালো থাকা। তাহলে আমার আশপাশের মানুষ যদি ভালো না থাকে, তাহলে আমি কিন্তু কিছুতেই সেখানে ভালো থাকতে পারবো না। তাহলে সম্পূর্ণ বিষয়টা তো এখানে ইন্টার রিলেটেড, তাহলে আমরা সেটা চেষ্টা করব। তাহলে আর হয়ে গেল। এর পরের যে আইটা, সেই আইটা হচ্ছে ইন নেচার, মানে নেচারের মধ্যে থাকা। আমি আপনি প্রত্যেকেই, প্রত্যেকটা জীব জন্তু সবাই কিন্তু এই নেচারের পার্ট, হোল ইউনিভার্সের পার্ট। সুতরাং আমাদের সাথে নেচারের কানেকশন কিন্তু একেবারে প্রথম থেকে, শুরু থেকেই। আমরা আজকে কি করছি, সেখান থেকে এক প্রকার বাধ্য হচ্ছি, বা হয়তো নিজেদের পছন্দ করেই আমরা এটা করছি। হয়তো উইকেন্ডে কেউ কোথাও যাচ্ছি, বা হয়তো মান্থলি বা ইয়ারলি হয়তো বেড়াতে যাচ্ছি, ভ্যাকেশনে যাচ্ছি, এবং সেখানে যেয়ে নেচারের সাথে কানেক্ট করছি, আমরা ছুটে বেড়াচ্ছি, সানরাইজ দেখছি, সানসেট দেখছি, এরকম হচ্ছে। হ্যাঁ, কিন্তু রেগুলার বেসিসে যদি আমরা একটু নেচারের সাথে কানেক্টেড থাকি, সেটা কারোর সামনে হয়তো ফাঁকা মাঠ আছে, ছাদ আছে, পার্ক আছে, যে কোনো যার কাছে যা অ্যাভেলেবেল আছে সেটার সাথে একটু জুড়ে থাকা, এটা যদি নিয়মিত নিজেরা করতে পারি বা বাচ্চাদেরকেও এটার সাথে জুড়তে পারি, তাহলে কিন্তু দেখবেন নিজেকে একটা অন্য রকমের ফিল হয়, নিজের ভিতর থেকে আসবে যে সেটাকে একটু যত্ন করতে, বাঁচিয়ে রাখতে। কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু একের সাথে এক জুড়ে থাকে, আমাদের ইকোসিস্টেম আপনারা অলরেডি জানেন সেটা, যে আমাদের ইকোসিস্টেমটাই তো এইরকম যে আমরা প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকটা ইন্টারকানেক্টেড। একজন কেউ কিন্তু এখানে ভালো থাকতে পারবে না যদি কোনো রকম ডিজাস্টার হয়। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে টেম্পারেচার বেড়ে গেছে, ওয়েদার কিভাবে চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম ভাবে। তো আমার এখানে হচ্ছে না, কিন্তু কোনো একটা জায়গায় হচ্ছে, তার এফেক্ট কিন্তু আমরা পাচ্ছি। আবার আমরা যা করছি তার এফেক্ট কিন্তু সেখানে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা তো রিলেটেড। এই নেচারের সাথে কানেক্টেড থাকার অর্থে বলবো যে সে ছোট ছোট করে হলেও যদি আমরা কিছু করতে পারি, তাহলেও কিন্তু আমরা নেচারকে প্রোটেক্ট করতে পারি। এবং এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, ছোট বয়স থেকেই যদি শেখাই, তাহলে কিন্তু সেও সেটা শিখে যাবে। ধরুন একটা ফাঁকা মাঠ, বড় একটা ফাঁকা মাঠ, বা আপনি সমুদ্রের পাড়ে গেছেন বা পাহাড়ের কাছে, আপনি দেখবেন যে একটু ভাববেন সেখানে পুরো ফাঁকা মাঠে আপনি বসে আছেন। উপর থেকে ড্রোন দিয়ে যদি আপনাকে দেখা হয় বা আমাকে দেখা হয়, তাহলে কেমন লাগবে বুঝতে পারছেন? আমার এইরকম একটা চেহারা, সেটাও কিন্তু সেই ড্রোন দিয়ে দেখলে একটা পিঁপড়ের মতন লাগবে।
আমরা একবার অ্যাস্ট্রোনমি ক্লাসে দেখেছিলাম যে পৃথিবীকে উপর থেকে দেখতে লাগছে এরকম একটা ডটের মতন। তাহলে পৃথিবীকে যদি ডটের মতন লাগে, আমি আপনি কোথায়, কিসের মতন? বোঝা যাচ্ছে? তো নেচার কিন্তু আমাদের সেই হাম্বলনেসটাও শেখায়, যে সে যে এতটা বড়, এতটা ভাস্ট। একটা জঙ্গলে যাবেন, আপনি কেমন লাগে দেখবেন একটু একা যদি হয়ে যান, এটা না ফিল করার জিনিস। তাহলে আমার এই যে আমি কত পারি, আমি কত কিছু করি, বা আমার একটুতেই আঘাত লেগে গেল, দুঃখ পেলাম, এই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই রিজলভ হবে। এই যে এই কেয়ার প্র্যাকটিসের কথা কেন বারে বারে বলছি, কেন দরকার, কারণ একটা হোলিস্টিক ভিউ, আমি একটা মানুষ, আমার সর্বাঙ্গীন বিকাশের দরকার। তাহলে একটা বাচ্চা সে যদি বড় হয় এইভাবে, তাহলে কি হবে, সে তো তার নিজের জীবনকেও অনেক ভ্যালুয়েবল মনে করবে। সে কোনো সম্পর্কে গেলে বা কোনো রকম আঘাত পেলে সে কিন্তু সেখান থেকে ঝট করে কুইট করার চেষ্টা করবে না, বা এক্সট্রিম কোনো ডিসিশন নেবে না। আজকে হাসপাতালে 6 জন পেশেন্ট এসছে কাউন্সিলিং এ, তার মধ্যে 3 জন বলছে যে আমরা অলরেডি সুইসাইড অ্যাটেম্প্ট করে নিয়েছি, এবং কয়েকবার করে। এটা কিন্তু ভয় দেখানোর জন্য না, আজকের সিনারিও এরকম। আমাদের ভীষণ একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, আমরা না সবসময় বাইরে ছুটছি, জিনিসপত্রের প্রতি এত অ্যাট্রাকশন, প্রত্যেকটা মুহূর্তে আমরা সেখানে যাচ্ছি, খাবার দাবারের প্রাচুর্য অনেক ভরে গেছে, কিন্তু আসলে যেটা দরকার, আসলে সত্যিই কি আমি এটা করতে চাইছি, এই জায়গাটায় কিন্তু অনেক গ্যাপ হয়ে রয়েছে, যার জন্য এই বিষয়টা তৈরি হচ্ছে। তাহলে আমরা কি বললাম, নেচারের সাথে কানেক্ট করব, নেচারকে প্রোটেক্ট করার চেষ্টা করব, এবং নেচারকে এনজয় করব, কারণ আমরা তো বুদ্ধিমান মানুষ বলে নিজেদেরকে দাবি করি। তাহলে আমরা ওই রকম কাজগুলো করে আসবো না, প্লাস্টিক ফেলে দেবো না, বোতল ফেলবো না, এগুলো করব না, তাই তো? তাহলে ইন নেচার। এরপরে হচ্ছে টি, হচ্ছে কি, টিতে হচ্ছে থ্যাঙ্কফুল। আমরা কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে 2-3টে জিনিসকেও যদি আমরা থ্যাঙ্কফুল জানাতে পারি, তাহলে নিজেকে মনে হবে, প্রাউড ফিল করবেন যে আমি এতটা লাকি, আমি এত কিছু পাচ্ছি। আমাদের এখানে যেভাবে আমরা সূর্যের আলো পাই, অনেক দেশেই পায় না। তাহলে বুঝতে পারছেন আমরা কত অ্যাভেলেবেল মনে করি, আমরা ফ্রিতে অক্সিজেন পাই, কোনো দামই নেই সেটা, এটা যেন পাওয়ারই কথা আমার, এইরকম একটা ব্যাপার। জল পাই, সবই পাওয়ার কথা, সব অ্যাভেলেবেল। মা এসে জলের বোতলটা দিচ্ছে, জামা কাপড় গুছিয়ে রাখছে, সব যেন অ্যাভেলেবেল পাওয়ার কথা, যার জন্য আমরা কিন্তু থ্যাঙ্কফুল হতেই পারি না। ধরুন আজকে আমি একটু পড়াশুনো করেছি, আর আমার এই হাসপাতালের প্র্যাকটিসের যে এক্সপিরিয়েন্স, সেই সবগুলো নিয়ে আপনাদের সামনে একটু ছোট ছোট করে বলার চেষ্টা করছি। ভিতর থেকে তাগিদ তৈরি হচ্ছে যে সাধারণ মানুষ যেন এগুলো সম্পর্কে জানেন এবং তারা শেখেন, কারণ সবাই তো কাউন্সিলিং এ আসতে পারেন না, সবার পক্ষে সেটা সম্ভবও নয় এবং অ্যাভেলেবেলও নয়। ভারতবর্ষে তুলনায় অনেক কম আপনারা এইটা পাবেন। তো সুতরাং যারা নিজেরা জানবেন, শুনবেন, শিখবেন, চেষ্টা করবেন, তাহলে তারা কিন্তু আরো 10 জনকে সেখান থেকে কিন্তু বের করে আনতে পারবেন। এইভাবে যাতে চেনটা তৈরি হয়, আমার উদ্দেশ্যই হচ্ছে ভিডিওগুলো করার এটাই। তাহলে এবার এই যে করছি, আমি একটু নিজেকে ওই জন্য অ্যাপ্রিসিয়েট করতে পারি যে আমার ইচ্ছা হচ্ছে করতে, এনার্জি আছে, আমি করছি, আপনারা শুনছেন, ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তাহলে এই যে আপনারা যারা শুনছেন, কমেন্ট করছেন, আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছে। তাহলে এই যে থ্যাঙ্কফুল জানানো, এটা কিন্তু ভিতর থেকে জানানো। বাচ্চাদেরকেই আমি বলি যে ধরো এতটা মানে পড়াশুনো করলে, এতদিন ধরে পড়াশুনো করলে, নিজে একটা গুছিয়ে নিয়ে চিন্তা ভাবনা করলে, ভালো রেজাল্ট করলে, এগুলোর কোনো দাম থাকলো না, এক মুহূর্তে ওই রকম একটা ডিসিশন নিয়ে ফেললে যে এই ডিসিশনটাই আমাকে নিতে হলো, তখন কিন্তু তারা থমকে যেয়ে ভাবে। তাহলে ছোটবেলা থেকে যদি আমাদের এই অভ্যাসটা তৈরি হয় না, তাহলে আমার নিজের জীবনটাও কিন্তু ভ্যালুয়েবল মনে হবে। এত সহজে এই জীবন নিয়ে ছেলেখেলা আমরা করব না। আপনারা যারা আজকে প্র্যাকটিস করলেন, আমরা আলোচনা করলাম স্প্রিট, SPIRIT, মনে রাখবো, এবং এগুলো ছোট ছোট করে প্র্যাকটিস করব, যাতে আমাদের দৈনন্দিন জীবনের পার্ট হয়ে যায়। ধন্যবাদ সবাই।